নিজের চেয়ে 10 বছরের বড় বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করার কথা ভাবতেই চমকে উঠল তে। তাও আবার মাত্র 18 বছর বয়সে। না না, এটা হতেই পারে না। এক নয়, দুই নয়, প্রায় গোটা দশেকের মতো বয়সের পার্থক্য। পাত্রের নাম জীবন জাঙ্কুক। তের বাবার বাল্য বন্ধুর ছেলে, পেশা ব্যবসায়ী, বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলায়। তবে তে মানুষটাকে ছোটবেলায় কয়েকবার দেখলেও বড় হওয়ার পর তার সঙ্গে সাক্ষাতের সংখ্যা মাত্র 2। তে চোখ বন্ধ করে সেই স্মৃতিচারণের চেষ্টা করলো। লোকটা উজ্জ্বল শ্যামলা বর্ণের, মুখমণ্ডলে ছিল অকৃত্রিম আভিজাত্যের ছাপ। জাঙ্কুক নামক লোকটির কথা ভাবতেই তের সর্বাঙ্গ শিউরে উঠল। চোখ খুলে সে এদিক সেদিক তাকালো। এরূপ অপরিচিত আগন্তুকের সঙ্গে সে কিভাবে সারা জীবন কাটাবে? কথা তো দূরে থাক, লোকটার দিকে সে কখনো মাথা তুলে সরাসরি তাকিয়েও দেখেনি। যেটুকু অবলোকন করেছে তাও ঘটেছে আর চোখে। তবে তে আর কিছু ভাবতে পারল না। এক দৌড়ে ছুটে গেল মায়ের কাছে। মা চাল থেকে কঙ্কার বাঁচতে ব্যস্ত ছিলেন। নিজের ইতস্তবোধ কাটানোর সহায়ক হিসাবে তে ওনার আঁচল হাত দিয়ে মোড়ামুড়ি করতে লাগলো। যেসব আওয়াজ পেয়ে মেয়ের দিকে ফিরে তাকালো। তে ভীত স্বরে বলে উঠল, আমি কিছু বলতে চাই, বিয়ের বিষয়ে কথা বলতে চাই। আমি এই বিয়েটা করতে চাই না। কেন? পাত্রের ভিতরে কোনো কমতি আছে? সবাই কোনো দোষ দেখেছো কি? তে আড়ষ্ট হয়ে বলল, আমি আরও পড়তে চাই, জানতে চাই, বিয়ে হলে পড়াশোনার কি হবে? যেসব শান্ত স্বরে বলে উঠল, পড়াশোনার ব্যাপারে কখনো বাধা দেয়নি, ভবিষ্যতেও কখনো বাধা দেব না। পড়াশোনার ব্যাপারে পার্থপক্ষেরও কোনো দ্বিমত নেই। ইচ্ছে থাকলে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে নেওয়া যায়। জাঙ্কুক তো আর বাচ্চা ছেলে নয় যে তোমার বই খাতা কোটি কোটি করে ছেড়ে দিবে। তে অত্যন্ত নরম স্বরে বলে উঠল, ওনার বয়সটা খুব বেশি, গুনে গুনে আমার চেয়ে 10 বছরের বড়। যেভাবে উত্তরে বলল, আমার আর তোমার বাবার বয়সের পার্থক্য 10 বছর। তবুও কি আমাদের মধ্যে কি কোনো অশান্তি, ঝগড়া বিবাদ দেখেছো কখনো? তে নিচু স্বরে বলল, কিন্তু আমি তো। তে আর বাকি কথা শেষ করতে পারল না। তার আগেই যেভাবে বলে উঠল, পড়াশোনার বিষয়টা তোমার নিশ্চয় কি বাহানা? পাত্র তোমার পছন্দ হয়নি এই তো? তবে কেমন পাত্র চাও? রাজপুত্র ঘোড়ায় চড়ে পরিশ দেশ থেকে তোমায় নিতে আসবে? এসব অহেতুক আশাকে মন থেকে বিতাড়িত করো। রাজপুত্র বিয়ে করতে হলে তোমাকে রাজকন্যা হতে হবে। তুমি কি রাজকন্যা? তে এদিকে প্রশ্নের বান ছুঁয়ে দিতেই তে এদিক ওদিক মাথা দুলিয়ে না বোঝালো। যেভাবে কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো, বাবা মরা মেয়েদের এই সমাজে কেউ মূল্য দেয় না মা। তোমার বাবা মাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছেন। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই। তোমাকে আর রোজিকে বুকে জড়িয়ে ধরে ভয় রাত কাটাতে হয়। পায়ে যেন কেউ আঁচড় অব্দি না কাটতে পারে। আমার কিছু হয়ে গেলে রোজি বা তোমাকে কে দেখবে? জানি আমাকে হয়তো এখন তোমার খুব কঠিন হৃদয়ের পাষাণ বলে মনে হচ্ছে, কিন্তু আমি তোমার মন্দ ভাবছি না। তোমার বড় চাচা তার জোয়ারি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি একা তোমার সুরক্ষিত রাখতে পারবো না, ভেবে নাও। আমি নিজের জায়গায় জাঙ্কুককে রেখে তার হাতে তোমাকে তুলে দিচ্ছি। এইটুকু বিশ্বাস আমাকে করতে পারবে না? তাই কোনো জবাব দিল না। মায়ের যুক্তির কাছে সে হেরে গেছে, শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। যেভাব যেন হাফ ছেড়ে বাঁচতেন। স্বামী সুগাকে হারানোর পর সংসারে একের পর এক ঝামেলা যেন লেগেই আছে। বাড়ির কর্তা ব্যতীত 2টি সন্তানকে এক হাতে মানুষ করা চারটিখানি কথা নয়। এদিকে তের বড় চাচা, যার চোখ পড়েছে তের উপর, সে তার জোয়ারি ছেলেকে তের সাথে বিয়ে দিতে চায়। যাই হোক, বিয়ের পাকাপোক্ত কথা শেষ করে দ্রুত বিয়ের আয়োজন শুরু করলো যেহব। এক গুচ্ছ অনিচ্ছা নিয়ে তে বিয়েতে রাজি হলো। নিতান্তই মায়ের কথা ভেবে তাকে বিয়েটা করতে হচ্ছে, না হলে তার চেয়ে বয়সে এত বড় একটা লোককে বিয়ে করতে তার বয়ে গেছিল। অবশেষে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেল। পাড়া প্রতিবেশী ও স্বল্প মানুষ নিয়ে বিয়েটা হয়েছে। বিদায়ের সময়ে মা মেয়ে ও ভাইয়ের কান্না দেখে সকলের চোখে পানি চিকচিক করছিল। 9 বছরের ক্লাস 4-এ পড়ুয়া অবুঝ রোজি তো কিছুতেই বোনকে ছাড়তে চাইছিল না। নিজের নরম কোমল হাত দিয়ে তের শাড়ির আঁচল আগলে বসে রইল, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারল না। তে কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসলো। গাড়ির মাঝ বরাবর সিটে বসেছে সে। বাম সাইডে বসেছে জাঙ্কুক নামক অসহ্য লোক। ডান সাইডে একটা কম বয়সী মেয়ে, খুব সম্ভবত সে জাঙ্কুকের বোন হবে। তে সেদিকে তেমন মনোনিবেশ করলো না। তার এখন বুক ফেটে যাচ্ছে। তের কান্না দেখে জাঙ্কুক বলে উঠল, কেঁদো না। ভারী পুরুষালী কণ্ঠ শুনে তে সেদিকে তাকালো। মুহূর্তের মাঝে আবার চোখ ফিরে নিল। কাঁপা কাঁপা হাতে রুমালটা দিয়ে চোখ মুছল। কিছু সময়ের মধ্যেই জাঙ্কুকদের বাড়িতে পৌঁছে গেল। তেকে খুব সযত্নে সকালে গ্রহণ করলো।
জাংকুকের বোন সহ আর একটা মেয়ে এসে তেকে বসিয়ে রেখে যায় জাংকুকের রুমে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, তবুও তের সেসবের প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ কাজ করছে না, বরং ইচ্ছে হচ্ছে হাত দিয়ে সব কুটি কুটি করে ছেড়ে ফেলতে। বিছানার মাঝে আবার ফুল দিয়ে লাভ বানানো হয়েছে। দরজার বাইরে থেকে অনেক হট্টগোলের শব্দ আসছে। তের অবশ্য সেদিকে মন নেই। রোজের কাঁদো কাঁদো মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই তে ফের কেঁদে ফেললো। কপাল ছুঁয়ে নোনা পানির স্রোত গেল। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। হঠাৎ কি যেন ঠিক নড়ে উঠল। তে ভয়ে সিলিং ফ্যানের দিকে তাকালো। শৈশবের ভয় যেন মাথা চাড়া দিয়ে মনের ভেতরে ঢুকে গেল। ফ্যানটা খুলে পড়বে না তো গায়ে? তবে ঘটনা ঘটল তার ঠিক উল্টো। বিকট শব্দে তে যে বিছানার উপরে বসেছিল সেটা ভেঙে গেল। তে ভয়ে ছিটকে বিছানার অপর হাতলটা ধরে এক প্রকার নিজেকে বাঁচিয়ে নিল। অযাচিতভাবে প্রখর শব্দের আওয়াজে সবাই সেই ঘরে হানা দিল। দরজা দিয়ে ছোট বড় সকলেই উকি ঝুঁকি দিয়ে তেকে দেখতে লাগলো। সেই মুহূর্তে পুরো বাড়িতে রটে গেল। নতুন বউ খাটের উপরে বসে খাট ভেঙে ফেলেছে। একে তো নতুন পরিবেশ, এর মধ্যে আবার খাট ভাঙার মতো কুৎসিত কাহিনী। ভয়ে অস্বস্তিতে তে জমে গেল। এর মধ্যে সেখানে চলে আসলো জিন। এসে থেকে অন্য রুমে পাঠিয়ে দিল। পরিস্থিতি শান্ত করে আবার তের কাছে গেল। অতি নরম সুরে বলে উঠল, তুমি কি ভয় পেয়েছো মা? ওই ঘরটা সুন্দর আর বড় বলে সবাই ওখানেই বাসর ঘর সাজিয়েছিল। ওটা তোমার দাদা শ্বশুরের ঘর ছিল। আত্মীয় স্বজন সকাল থেকে ওই ঘরে বসে হেসেছে। পুরোনো আমলের খাট তো, তাই এতবার সহ্য করতে পারিনি। যা ভেঙে যাওয়ার তা তো ভাঙবি। তুমি কিংবা আমি কেউ চাইলেও সেটা ধরে রাখতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মা। তে আষ্টতে কাটিয়ে কথা বলতে পারলো না। জেন আবার বলল, এটা তোমার আর তোমার বরের ঘর। আমি কত বলেছিলাম এই ঘরে বাসের ঘর সাজাতে। না স্যার, ছেলে মেয়েগুলো আমার কথা শুনলই না। আচ্ছা করে বকে দিয়েছে সবাইকে। ওই ঘুরে ফিরে জাংকুকের ঘরে আসতে হলো তোমার। খামোখা তোমার এত লজ্জায় ফেললাম। জিন তে শাড়িটা ঠিকঠাক করে দিয়ে তার মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় আলতো করে ঘরের দৌড় লাগিয়ে গেল। তে যাওয়া তার সংকোচে আবারও কেঁদে ফেললো। এত কান্না পাচ্ছে কেন তার? ভয় নাকি লজ্জায়? তে তুলতুলে কপাল ছুঁয়ে নোনা পানির স্রোত গেল। মিনিট খানেক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তে নড়ে চড়ে বসলো। বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে পড়লো। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। আসম্মত এক বলিষ্ঠ হাত তের মুখের ঘোমটাটা তুলে দিল। তে চোখ মুলে তাকালো। জাংকুক ক্ষীণ স্বরে বলে উঠল, এখনো কাঁদছো? আর কেঁদো না। তে প্রত্যুত্তরে বলল, আমি মোটেও কিন্তু আপনাদের বাড়ির খাট ভাঙিনি, ওটা একাই ভেঙে গেছে। জাংকুক শান্ত গলায় বলল, আচ্ছা মানলাম, কিন্তু এখন আর কেঁদো না। এত কাঁদলে শরীরের নোনা পানি সব শেষ হয়ে যাবে। পরে সারাদিন স্যালাইন খেয়ে কাটাতে হবে। তোমার বুঝি স্যালাইন খুব পছন্দ? তে ভেজা গলায় বলল, মোটেও না, ওটা কোনো খাবারের জিনিসই নয়। জাংকুক ঠোঁট টিপে হাসলো। হাস্যজোর স্বরে বলল, তাহলে কেঁদো না। তে কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, সবকিছু নিজে ঘটিয়ে আমাকে কাঁদতে নিষেধ করছেন? সবকিছু আপনার জন্যই হয়েছে আমি জানি। জাংকুক বিস্মিত হয়ে বলল, এই মেয়ে বলে কি? আমি এবার কি করলাম? তের মুখে যেন ক্ষয় ফুটলো। রুর কণ্ঠে সে বলল, আপনি তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন। আপনি যদি আমাকে না নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম? সব দোষ আপনার। মানলাম, সব দোষ আমার। ঘাট হয়েছে আমার। তবুও তুমি আর কেঁদো না। কাঁদবো, আরো বেশি করে কাঁদবো, তাতে আপনার কি? সবটাই তো আমার। এরপরও এই প্রশ্ন? জাংকুকের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠ শুনে তের মনে কেমন যেন ঢেউ বয়ে গেল। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিতে চাইলেও জাংকুকের দৃষ্টিতে বাধা পড়ে গেল সে। অদ্ভুত বিষয় তো, লোকটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তে আর চোখে জাংকুকের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, আপনি এভাবে তাকাবেন না। কেন? তাকালে ক্ষতি কি? আমার বউ, আমি তাকাতেই পারি। লোকটা কি তাকে বউ বলল? তবে পর মুহূর্তে তে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। জাংকুক তের কার্যকলাপ সূক্ষ্মভাবে লক্ষ্য করতে মনে মনে এক দফা হেসে নিল। তের দিকে নিজের হাতখানা বাড়ি দিয়ে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় তে? তুমি কি বিশ্বাস করতে পারছো আমায়? তে নির্বিঘ্নে কঠোর স্বরে বলল, না যায় না। না বোধক উত্তর শুনে জাংকুক দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর বিছানা থেকে নেমে আলমারি খুলে পরনের উপযোগী জামা কাপড় বের করলো। তেকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি জামা কাপড় চেঞ্জ করে আসছি। তে কোনো সংগতিপূর্ণ উত্তর দিল না। জাংকুক আর অপেক্ষা করলো না। সে জামা কাপড় হাতে যখন দরজা খুলে বের হতে যাবে ঠিক সেই মুহূর্তে বলে উঠল, একটু শুনুন, আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তবে একটু করা যায়।
আমি একটুতেই সন্তুষ্ট। জাঙ্কুক আর দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। জাঙ্কুক যাওয়ার পরপরই তে নিজের ক্লান্ত শরীরটাকে বিছানার মাঝে সঁপে দিল। সারাদিনের ক্লান্তি ধকলের চাপে নিমেষে সে নিদ্রা দেশে তলিয়ে গেল। জাঙ্কুক দরজা খুলে ঘর প্রবেশ করতে থমকে গেল। বিছানায় জুবুথুবু তেকে ঘুমন্ত অবস্থায় দেখে সে নমনীয় হয়ে পড়ল। বালিশটা নিয়ে তের সন্নিকটে গিয়ে বসলো। তের মুখোমুখি বালিশটা রেখে সে নিজেও শুয়ে পড়ল। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল, পলক যেন পড়ছেই না। এই ভারী জামা কাপড় নিয়ে মেয়েটা পরে পরে ঘুমাচ্ছে কি করে? সে চলে যাওয়ার পর ভাই শাড়িটা বদলে নিলেও তো পারতো, এত খামখেয়ালি হলে কি চলে? জাঙ্কুক তের শাড়ির আঁচলটা হাত দিয়ে স্পর্শ করলো, নাকের সামনে ঘ্রাণও নিল। কেমন একটা নারী সুলভ ঘ্রাণ। এই লাল টুকটুকে গম্ভীর মেয়েটা কি আসলেই তার বউ? মুহূর্তটাকে স্বপ্ন ভেবে জাঙ্কুক নিজের হাতে চিমটি কাটলো, বেশ ব্যথা লাগলো। পরের দিন সকালবেলা রোদ্দুরের তীব্র ঝলকানের অস্বস্তিদের পেটে ঘুম ভেঙে গেল। তের চোখ মেলতে দেখলো জাঙ্কুক ঠিক তার বরাবর মুখ গুজে ঘুমিয়ে আসে। শিথিল দেহের তীব্র যৌবনের ছাপ তে কেমন নড়েচড়ে উঠল। এক মনে তাকিয়ে রইল স্বামীর পানে। মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটা সেরকম লাগছে না। আচ্ছা, লোকটা কি আসলে এতটা শান্ত? তে তর্জনীটা স্বামীর ঠিক গাল বরাবর রাখলো। দেখলো জাঙ্কুকের ঠোঁটের নিচে একটা তিল। সে হাত দিয়ে যখনই সেটা ধরতে যাবে আকস্মিক জাঙ্কুক ঘুম থেকে উঠে গেল। ফোলা ফোলা চোখে তেকে দেখলো সে। তে দ্রুত হাত সরিয়ে নিল, অস্বস্তিতে চোখ নামিয়ে নিল, আমতা আমতা করে বলল, মশা বসেছিল। জাঙ্কুক পাশ ফিরে শুয়ে পড়ল। তে সঙ্গোপনে মুস্কি হাসতে হাসতে বলল, আচ্ছা। জাঙ্কুকের উত্তর শুনে তে দীর্ঘশ্বাস ফেললো। ভাগ্যিস লোকটা টের পায়নি। তে বিছানা থেকে উঠে বসলো। তার আর ঘুম আসছে না। আলমারির ওপাশ থেকে লাগেজটা নিয়ে সেটা খুললো। পরনের জন্য একটা শাড়ি বের করে নিল। গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তোয়ালে মাথায় ঘরে ঢুকলো তে। জাঙ্কুক তখন সবে মাত্র বিছানা থেকে উঠে বসেছে। তেকে নীল রঙের দেখে বড়সড় চমক খেলো। তের চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে কোমর পিঠ ভিজে যাচ্ছে। তে অন্যমনস্ক হয়ে বারবার তোয়ালে দিয়ে চুল মোছার পিঠা চেষ্টা চালাচ্ছে। জাঙ্কুক চোখ ফেলো না। উজ্জ্বল দৃষ্টিতে সে তেকে বারংবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত। পর্যবেক্ষণের মাত্রা এতটাই গভীর যে এক পর্যায়ে জাঙ্কুকের মনে হলো সে চাইলেই তের চুল বেয়ে পড়া পানির ফোঁটাগুলোকে নিমেষেই গনে গনে শেষ করতে পারবে। আর মনেই তার চোখ পড়লো তের পিঠের ব্লাউজের ফিতার দিকে। অবহেলিত ফিতা দুটো খোলা। এত নিখুঁত বিষয়বস্তুর মাঝে এইটুকু ভুল ঠিক মানাচ্ছে না। এই অবাধ্য জিনিসগুলোকে একটা বাঁধনে বাঁধা দরকার। জাঙ্কুক তড়িৎ তে ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। পিঠে টান অনুভব করতেই তে একবার পিছনে ফিরে তাকাতে চাইলো, তবে আয়না জাঙ্কুকের প্রতিচ্ছবি দেখে আর পিছু ফিরল না। আষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ফিতা দুটোকে বেঁধে দিয়ে জাঙ্কুক তের মসৃণ পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কোমল হৃদয়ে উত্তাপ বয়ে গেল যেন। প্রথমে দ্বিধাবোধ করলো, মনের নিকট দ্বিধা যেন বাধা পড়লো। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তের পিঠ দেশে। আসম্মিক বৈধ ছোঁয়ায় তে যেন কেমন মিশিয়ে গেল। এরূপ স্পর্শ সে কখনো পায়নি। পিছন ফিরে লাজ এসে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। সম্পিত ফিরতেই চমকে উঠল, দ্রুত সরে গেল। মানুষটাকে কাল রাতে তার বড্ড মন্দ বলে মনে হয়েছিল, আজ তার স্পর্শে বিন্দু মাত্র খারাপ লাগছে না কেন। কিছু সময় পর সকলেই নাস্তা খেলো। নাস্তা শেষে তের শাশুড়ি অর্থাৎ জিন তের হাতে এক কাপ চা দিয়ে বলে উঠল, জাঙ্কুককে দিয়ে এসো। নাস্তা শেষে চা না পেলে তার আবার মাথা ব্যথা হয়। তে চায়ের কাপ নিয়ে সোজা ঘরের দিকে গেল। জাঙ্কুকের দিকে চায়ের কাপটা এগিয়ে দেওয়ার সময় তের হাতটা ঠকঠক করে কাঁপছিল। জাঙ্কুক কাপটা তুলে নিয়ে টেবিলে রাখলো। নরম সুরে বলল, এত কাঁপাকাঁপি কেন? গরম জিনিসে ভয় বুঝি? তে ঠোঁট কামড়ে উত্তর দিল, গরম চা ভয় লাগে না। কিন্তু কিন্তু কি? তে বড়সড় ঠোক দিলে বলল, আপনি আমার সামনে এলে আমার বুক কাঁপে, হাত কাঁপে, আবার পা কাঁপে। সত্যি বলছি, আমার আগে এরকম কিছু ছিল না, এখন কেন হচ্ছে জানি না। আচ্ছা, আপনার কি এমন হয়? জাঙ্কুক মনে মনে এক ধাপ হাসলো। চায়ের কাপটা টেবিলে রেখে তের সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর গলায় বলল, হ্যাঁ হয়তো, কিন্তু হাত কাঁপে না, পাও কাঁপে না, বুক কাঁপে। আবার মনে হয় বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে, কেমন ধুকধুকানের আওয়াজও হয়। তে মিনিট দেড়েকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিচু স্বরে বলল, সত্যি? জাঙ্কুক তের ডান হাতটা নিজের হাতের সঙ্গে মিশিয়ে ফেললো। তের অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল, হ্যাঁ, এই যে আমার বুক। মাথা রেখে কান পেতে শুনে দেখো।
তেরা সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখলো। না, মানুষটা মিথ্যে বলেনি, আসলে কেমন ধুকবুক আওয়াজ হচ্ছে। এরই মধ্যে জাঙ্কুকের বাবার ডাক পড়লো। জাঙ্কুক কোনো মতে চাটা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। আর তে জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে রইল। এইবারে সবাই খুব ভালো, বেশ মিশুক, কাউকে তের এখন আর মন্দ লাগছে না। দুপুরে প্রতিবেশীগণ বাড়িতে হানা দিল। নতুন বইয়ের চাঁদ মুখখানি দেখায় তাদের মুখ্য উদ্দেশ্য। তের চকচকে সুন্দর মুখখানা। প্রতিবেশীরা তেকে নিয়ে তেমন বিশ্লেষণে মত হতে পারল না। এদিকে ব্যবসার কাজ সামলাতে গিয়ে প্রায় পিতা পুত্রের দুপুরে খাবার খেতে দেরি হয়ে যায়। জিন দ্রুত হাতে স্বামী ও সন্তানকে খাবার বেড়ে দিল। কোথায় গিয়েছিলেন আপনি? দুপুরে খাবার শেষ করে কাজের স্রোতে সবে ঘরে ঢুকেছিল জাঙ্কুক। নিজ স্ত্রীর প্রশ্নে মাথা পড়ল সে। কাজে? কাজ যদি না করে তবে তুমি বেকারত্বের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে। তিনি দ্বিধায় বিজ্ঞের ন্যায় বলল, মোটেও না, মা আমাকে বলেছেন সবসময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তে ড্যাব করে তাকিয়ে স্বামী ঠোঁটের হাসিকে অবলোকন করলো। ঠোঁটগুলো তার গোলাপি রঙের। আজকালকার উশৃঙ্খল ছেলেপেলেদের মতো সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলা ছেলেদের মতো নয়। তের ভাবুকতা দেখে জাঙ্কুক তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। পকেট থেকে মুঠো ভর্তি কাঁচের চুড়ি বের করলো। তীর হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তীর সেই হাত সাদরে গ্রহণ করলো। উদীয়মান প্রতীকের ন্যায় নিজের হাতখানা মেলে ধরলো স্বামীর দিকে। নীল রঙের শাড়িটার সঙ্গে চুড়িগুলো দারুণ মানিয়েছে। এই বাড়িতে আসার পর থেকে তীর সবচেয়ে বেশি মনে পড়ে রোজিকে। রাতে দুই বোন একে অপরকে জাপটে ধরে ঘুমাতো। পুরনো কথা স্মৃতিচারণ করতেই তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়লো। কাছে কেন? জাঙ্কুকের নরম কণ্ঠস্বর শুনে তে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলো। কান্না মাখা স্বরে বলল, কোথায়? আমি মোটেও কাঁদছি না। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তীর ফোলা ফোলা চোখ দেখলো। নাকের দাগাটা লাল হয়ে গেছে। নমনীয় কণ্ঠে বলে উঠল, মিথ্যেটা দেখছি ঠিকঠাক মতো বলতে পারো না। কি হয়েছে? কেউ কিছু বলেছে? জাঙ্কুক তীর থুতনিতে হাত রেখে জিজ্ঞাসা করলো। তীর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কিছু হয়নি। জানো, আমার ছোটবেলা থেকে একটা অসুখ আছে। ছোটবেলা থেকেই আমার পছন্দের কোনো মানুষ যদি আমার সামনে কাঁদে তাহলে আমার খুব কষ্ট হয়। বুকে কেমন চিনচিন ব্যথা হয়, মনে হয় আমি যেন মরিয়ে যাব। তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। ঠোক গেলে বলল, এখন কি খুব কষ্ট হচ্ছে? জাঙ্কুক নির্বিঘ্ন উত্তর দিল, হ্যাঁ, খুব খুব কষ্ট হচ্ছে। তাই আর খানিকটা সময় ব্যয় করলো না। দু হাত দিয়ে ফের চোখ মুছলো। নাক টেনে বলল, আমি আর কাঁদবো না। জাঙ্কুক মুখ টিপে হেসে ফেললো। তার দেখা দেখি তেও হেসে ফেললো। সময়ের বিঘ্ন না ঘটিয়ে তেকে বলল, কাঁদছিলে কেন? আমার একটা ছোট বোন আছে, ওর নাম রোজি। জানেন, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি যা বলি তাই শুনি। তের বাকি কথা শোনার পর জাঙ্কুক বলে উঠল, ব্যাপারটা তো আসলে খুব সিরিয়াস। আচ্ছা, আজ রাতে রোজি ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো। কাল সকালবেলা তোমাকে তোমাদের বাড়ি দিয়ে আসবো। সন্ধ্যায় কাজ শেষ করে আবার নিয়ে আসবো, চলবে? তেজক বড় করে বলল, সত্যি? জাঙ্কুক মাথা উপর নিচ করে সম্মতি জানালো। তে আবেগে উচ্ছ্বসিত হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। সহসা মেলি দেহে তুলতুলে ছোঁয়া পেয়ে জাঙ্কুক বিস্মিত হলো। তের এলোমেলো চুলগুলো তার নাকে এসে বাড়ি খেলো। তে তাকে জাপটে ধরে বলল, আপনি খুব ভালো। যদিও সম্প্রীত ফিরে পেতে সে জাঙ্কুকের শরীর থেকে নিজেকে আলগা করে ফেললো। একেবারে লাগোয়া দুটি বালিশে তে জাঙ্কুক পরস্পর একে অপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিহিত। যেমন জাঙ্কুকের শক্ত পুরুষালের চাহনি, তেমনি তের নারী সুলভ কোমল নমনীয় চাহনি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুজনের চোখের এই অদ্ভুত খেলার মাঝখানে জাঙ্কুক বলল, তুমি কি তেতে? আপনি আমার নাম জানেন কি করে? আঙ্কেলের মুখে শুনেছি, ভেবেছি এটাই হবে। আমি কি তোমাকে এই নামে ডাকতে পারি? হ্যাঁ, ডাকতে পারেন, তবে সবার সামনে ডাকতে পারবেন না। এটা একান্তই আমার কাছের মানুষেরা ডাকে। জাঙ্কুক মিটিমিটি হেসে হ্যাঁ সম্মতি জানালো। পরের দিন কথা মতো জাঙ্কুক তেকে নিয়ে গেল। কিন্তু সন্ধ্যাবেলা যখন তেদের বাড়িতে তেকে নিয়ে আসতে যাবে, ঠিক তখনই রোজি বাধা দিল। সে কিছুতেই চায় না তার বোন এত তাড়াতাড়ি চলে যাক। আর জাঙ্কুকের সাথে তার বেশ ভাব হয়েছে, তাই সেও চাইছে না জাঙ্কুকও চলে যাক। অতঃপর জাঙ্কুককে সেখানেই থাকতে হলো। তে তার নিজের ঘরে জাঙ্কুককে বিছানা করে দিল। সবকিছু গুছিয়ে দিয়ে তার মায়ের ঘরে গিয়ে বসলো। তেকে এত রাতে নিজের ঘরে দেখে তার মা বলে উঠল, তুমি কি এই ঘরে শোবে? হ্যাঁ মা, ওনাকে বিছানা করে দিয়ে এসেছি, উনি আমার ঘরে ঘুমাবেন আর আমি এখানে ঘুমাবো।
যেভাবে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। সে আমাদের বাড়ির মেহমান, তাকে তোমার সময় দেওয়া উচিত। একে অপরকে সময় না দিলে তোমরা নিজেদের কিভাবে বুঝবে? তোমার স্থান যেখানে, সেখানে তুমি যাও। তে মুখ ফুটে বলল, রোজির সঙ্গে ঘুমাবো আমি, নাহলে রোজি কাঁদবে। আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তে রুষ্ট হয়ে নিজের ঘরের দিকে গেল। এই লোকটার যন্ত্রণায় একটু শান্তি নেই। কোথায় একটু মা বোনকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু তা হলো না। এই পাঁচ লোকটা এখানে এসে হাজির। তেকে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক চমকালো। সে বিছানা ছেড়ে উঠে গিয়ে তে নিকটে গেল। দরজা ঠিক সামনে গিয়ে বলল, তুমি এখানে? রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। মা বলেছে আপনার সঙ্গে এই ঘরে ঘুমোতে। জাঙ্কুক আর একটু শব্দটিও করলো না। বিছানায় উঠে তেকে শোয়ার মতো জায়গা করে দিল। তে ধীরে পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার হাতলটা ধরে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, উঠোনে যাবেন এত রাতে? তে চঞ্চল ছন্ন ছাড়া মেয়েদের মতো হাত পা ছুঁয়ে দিয়ে বলল, হ্যাঁ, আজকে একটা সিক্রেট মিশনে নামবো। কিসের মিশন? তুমি কি স্পাই? তে ফিসফিস করে বলল, এত শত জানি না। আমাদের উঠোনের ওই পাশে রমি চাষাদের একটা গাছ আছে, মানে দুবারের মাঝামাঝি পড়েছে একটা চালতায় গাছ। আমরা এতদিন ভাগ বসাইনি, কিন্তু চাষা একটা পাজি মানুষ। রাতে আমাদের আম পেড়ে নিয়ে যায়, কিন্তু আমাদের কোনো চালতা দেন না। আজকে আমরা চালতা চুরি করব। আপনি নিচে বস্তা হাতে দাঁড়াবেন, আমি উপর থেকে চালতা ফেলে কুড়িয়ে নেবেন। জাঙ্কুক তীব্র প্রতিবাদ করলো, এসব করা একদম ঠিক নয়। রাতে রাতে যদি কিছু হয়, আপনি আমার সঙ্গে চালতা পারতে যাবেন কিনা সেটা বলুন। যদি না যান তাহলে আমি একাই যাব। ভূতে এসে আমাকে ধরে নিয়ে যাবে, তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন। তে আর দাঁড়ালো না, চটের বস্তা হাতে বেরিয়ে পড়লো। জাঙ্কুক তার পিছু পিছু ছুটলো। গাছের ঠিক নিচে এসে তে ফিসফিস করে বলল, আপনি নিচে দাঁড়ান, কোনো শব্দ করবেন না। চালতা পড়লে টপাটপ ব্যাগে ভরবেন। জাঙ্কুক প্রতি উত্তরে বলল, লাঠি নেই? লাঠি বা বাঁশের সঙ্গে জালি ব্যাগ পেঁচিয়ে দিলেই তো হতো। আমি হাত দিয়ে চালতা পেরিয়ে দিতে পারতাম। খামো খাওয়ার সময় গাছ উঠবার কি দরকার? তে কোমরে হাত দিয়ে বলল, এই রাতের আধারে আমি বাঁশ টোকাতে এখন বাঁশবাগানে যাব? বাঁশ এসে আমার গায়ে পড়লে আমি বাঁচবো? জাঙ্কুক যুক্তি তর্কে বউয়ের কাছে হেরে গেল। হতাশ হয়ে চটের ব্যাগ হাতে দাঁড়িয়ে পড়লো। তে শাড়ির আঁচল কোমরে গুজে উপরে উঠল। এভাবে চালতা পারতে পারতে চটের বস্তা 3 ভাগ ভরে গেল। তবে এবারেতে বড় সড়ো গোলমাল পাকিয়ে ফেললো। গাছ থেকে নামার সময় ভুল করে নরম ডালে পা ফেলতেই ডাল সহতে বিকট শব্দে নিচে পড়লো। ঘটনাটা এত দ্রুতই ঘটল যে জাঙ্কুক মিনিট খানিক প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডাল ভাঙার শব্দ শুনে পাশের বাড়ির আলো জ্বলে উঠল। তে ভয় পেয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এত কাহিনী ঘটার পর ধরা পড়লো সর্বনাশ। জাঙ্কুক চালতার বস্তা ছেড়ে দ্রুত তেকে কোলে তুলে নিল। তে ফিসফিস করে বলল, আমার চালতা কোথায়? আমাকে ছাড়ো নাকি। চালতাগুলোর একটা গতি করুন। চালতা সহ ধরা পড়লে কেউ আমাদের আস্ত রাখবে না। জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে বিরক্ত হলো। তেকে সে কোল থেকে নিচে নামালো। এক হাতে তার ভারী চালতার বস্তা, অপর হাতে তেকে সামনে ধরেছে সে। এই মেয়ে পড়ে গিয়ে নিশ্চিত হাত পা মুচকে ফেলেছে, দাঁড়াতে পারছে না ঠিকঠাক ভাবে। অতঃপর জাঙ্কুকের কাঁধে ভর দিয়ে তে ঘরে এলো। জাঙ্কুক বস্তাটা ঘরে রেখে বলল, শিক্ষা হয়েছে তোমার এবার? এত রাতে অন্ধকারে গাছে উঠলে ঝামেলা হবে, তা আবার অন্যের কাছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? খুব লেগেছে বুঝি? তার আগামীতে সবাই বলল, না লাগেনি। দাঁড়াতে পারছি না ঠিক করে, পা মুচকে গেছে, কোমর সোজা করতে পারছি না। টিপটা কামড়ে পা ফুলিয়ে দিয়েছে। জাঙ্কুক নরম স্বরে বলল, পা টিপে দেবো আমি? মা বলেছে স্বামীর গায়ে পা দিতে হয় না, তাহলে নাকি অনেক পাপ হয়। জাঙ্কুক মাথা চুলকে ছোট শ্বাস ফেললো, বাঁকা চোখে তের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার কোমর মালিশ করে দিতে বলছো? যদি আমি সেটা বেশ ভালোই পারি। তে জাঙ্কুকের বাঁকা চাহনির মানে বুঝলো না। ওটা খুশি হয়ে জাঙ্কুককে বলল, দিন না প্লিজ, খুব ব্যথা করছে। সরিষার তেল ওখানে রাখা আছে, ওটা দিয়ে মালিশ করে দিন। এইটুকু বলি তে পাশ ফিরে শুয়ে পড়লো। জাঙ্কুক হতাশ হলো। এই মেয়ে তার কথা মানেই বোঝেনি। বুঝলে কোমর মালিশের কথা শুনে এত খুশি হতো না। জাঙ্কুক সরিষার তেলের শিশিটা নিল। 2 হাতে তেল নিয়ে তের কোমরের উপর রাখলো। জাঙ্কুক লক্ষ্য করলো তার হাত কাঁপছে। দ্বিধা নিয়ে সে তের কোমরে হাত রাখলো। উজ্জ্বল বর্ণের তুলতুলে কোমরে হাত রাখতেই জাঙ্কুক নিজে চমকে উঠল। বেশ বড় সড় একটা ঢোক গিলল। তে মেয়েটা চিৎকার করে বলল, এই মালিশ বাবা, আপনার হাতে কি জোর নেই? জোরে জোরে হাত চালান। জাঙ্কুক আহত দৃষ্টিতে তের পানে চাইল। কোথায় শ্বশুরবাড়ি এসে বউ নিয়ে রাতে চন্দ্রবিলাস করার কথা ছিল, আর এইদিকে হলো তার উল্টো। বউয়ের সঙ্গে চুরি বিলাস করতে গিয়ে হাত পা মুচকে আহত বউয়ের সেবা করতে হচ্ছে। কি কপাল তার।
তে ঘুম থেকে উঠি নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে সে। জাঙ্কুক তে ঠিক সামনে এসে বসলো, লিপ্ত কণ্ঠে বলল, বই খাতাগুলো গুছিয়ে নাও। মায়ের কাছে শুনলাম কয়েক মাস পরেই নাকি টেস্ট পরীক্ষা তোমার। এতদিন যা করেছো সেটার চিন্তা বাদ দাও। মনোযোগ দিয়ে না পড়লে টেস্টে ভালো রেজাল্ট আসবে না। তে হতবিম্বল হয়ে বলল, আপনি আসলে আমাকে পড়তে দেবেন কেন? আমি কি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেব? তে ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে আর পড়তে দেবেন না। আমার একটা বান্ধবী আছে জানেন, ওর বার বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে, পচা লোক একটা। জাঙ্কুক তের হাত দুটো ধরল, ধরে বলল, তুমি যতদূর পড়তে চাও পড়বে, না হলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা বলেই বসবে, মা তুমি কিছুই পারো না। তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। এসব বাচ্চা কাচ্চার কথা বলার মানে কি? লোকটা বড্ড বাজে। তে আর জাঙ্কুক চলে যাওয়ার পর যেসব রান্নাঘরে ঢুকে দেখতে পায় বড় বড় চালের বস্তা, আর সেগুলোর মধ্যে চাউতে ভরা। এইসব দেখে তার মাথা হাত পড়ল। তাহলে সকাল সকাল চাচা এজন্যই চেঁচাচ্ছিল, রাতে এজন্যই হট্টগোল পড়েছিল। এই মেয়েটার বুদ্ধিজ্ঞান এখনো হলো না, বিয়ে হয়েছে এখনো বুদ্ধি হাঁটুর নিচে। এদিকে জাঙ্কুকের করা আদেশ, কাল থেকে তেকে কলেজে যেতে হবে, সময় মতো পড়াও তৈরি করে রাখতে হবে। তে তখন পড়ার রুম থেকে সবে মাত্র বের হয়েছে। জিন এসে তের হাতে চায়ের কাপ ধরে দিয়ে বলল, তোমাকে দেখতে পাশের বাড়ির বউ এসেছে, যাও গিয়ে কথা বলো। তে কৌশল বিনিময় করে নিজের রুমে ফিরে এলো। জাঙ্কুক যখন কাজ শেষে বাড়ি ফিরে, সে ফিরে এসে তের আশায় বসে রইল। সকালের পর তের সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি, কখনো কাউকে দেখার জন্য এতটা তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তে মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনে নিজের জন্য জায়গা করে নিল। তেকে দেখতে না পেলে জাঙ্কুকের অসহ্য লাগে, সবকিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়। জাঙ্কুক বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমোচ্ছে। তে তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ জিনের সঙ্গে ছিল সে। জিন রাতে রান্না করছে, তে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তে অবশ্য হাত লাগাতে চেয়েছিল, জিনে তেকে কিছু করতে দেয়নি। তের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক চোখ খুলল। সামনে তে দাঁড়িয়ে পাকা গিন্নিদের মতো কোমরে শাড়ির আঁচল গুজে রেখেছে সে। জাঙ্কুক তেকে দেখি সোজা সোজা হয়ে বসলো, বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে, আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তে মাথাটা দিয়ে সায় দিল, প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডি স্টুডেন্ট, আপনি আমাকে পড়াতে পারবেন? জাঙ্কুক নিজের চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তে লজ্জা আর কোনো প্রশ্ন করলো না। আলনার সামনে গিয়ে জাঙ্কুককে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লিপটে ছিল। জানেন, আপনার মতো আমার বাবারও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দা মিলে দিয়েছি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। জাঙ্কুক ছোট্ট করে তেকে বলল, ধন্যবাদ। তে কোমল স্বরে বলে উঠল, মা বলেছে বিয়ের পর স্বামীকে স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়, এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আজ বিকালে মিতালি আন্টি এসেছিলেন, উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দেই আপনাকে, আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খাওয়াস নাকি একটু বেশিই থাকে। জাঙ্কুক তের কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেলল। তে সেদিকে মনোযোগ নেই। তে নিজের মতো করে বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তে জাঙ্কুকের দিকে তাকাতেই চমকে উঠল। জাঙ্কুক অবাকের ন্যায় তার দিকে তাকিয়ে আছে। এবার কথার মানে ধরতে পেরে তে লজ্জায় নুয়ে গেল, মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতে সে বুঝতে পারেনি, না হলে ভুলেও ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তে নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে, খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক, তে ওসব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বলে তে বুঝি অমন কথা মুখে বলতো? অপরদিকে জাঙ্কুক তে লজ্জা মাখা মুখ দেখে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না ছুঁইলাম না এখনই বাচ্চা। কথাটা তের কান অব্দি পৌঁছলো না হয়তো, কানে গেলে লজ্জা সত্যি সত্যি সে ভিমলি খেত। পরের দিন তে কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বিরুনি বাজছে। জাঙ্কুক চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখলো। দেখতে যেন ছোট্ট খুকির মতো লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সিঁথি করে দুপাশে বিরুনি বাঁধা। কাল রাতে ওনার শাড়ি পরে মেয়েটাকে পাক্কা গিন্নিদের মতো লাগছিল, আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তেকে নিয়ে বের হলো জাঙ্কুক। সেদিনের মতো সাই করে তেকে কলেজের গেটের সামনে রেখে এলো। তেকে বিদায় জানাবার সময় তে লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সেই চাহনি! জাঙ্কুক যেন চোখ ফেরাতেই পারল না।
অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তের কাছে হার মানল সে। তের সঙ্গে কথা বলতে গেলে কথা যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময় কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। জাঙ্কুক আমতা আমতা করে বলল, আসবো। ও জাঙ্কুক বাইকটা ঘুরিয়ে চলে যাবার সময় তে হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে জাঙ্কুক মৃদু হাসলো। পরক্ষণেই বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতি সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? ক্লাস শেষ হতেই জাঙ্কুক আবার এসে তেকে নিয়ে বাড়িতে দিয়ে গেল। সন্ধ্যায় জাঙ্কুক কাজ শেষে বাড়ি ফিরতে তে বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। জাঙ্কুক চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তেকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসলো। তে টেবিলের সামনের চেয়ারটা টেনে বসতে জাঙ্কুক বলল, লিজা কোথায়? লিজা হচ্ছে জাঙ্কুকের ছোট বোন। যাই হোক, তে মিহিসরে বলে উঠল, লিজাকে ডাকতে গিয়েছিলাম। শরীরটা আজ বেশি ভালো নেই, পেটে খুব ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেয়েলি সমস্যা ভেবে জাঙ্কুক আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তের বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালি কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হবে। তে কলম খোলাতে খোলাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরও ভালো পারবো। জাঙ্কুক গ্রামার বই বের করে তেকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তের জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বোঝা যায়, বারবার রিপিট করতে হয় না। তেকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে জাঙ্কুক হেলান দিয়ে বসলো। তে খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনা নাকি শেষ? তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? জাঙ্কুক স্নান হেসে বলল, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসাবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাটাকে খুঁটি হিসাবে ধরেছি। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছি। এত কষ্ট করে বাবা পড়িয়েছে আমাকে, আমি এত সহজে হাল ছাড়লে চলবে? তে মন্ত্র মুগ্ধের মতো জাঙ্কুকের কথা শুনলো। এই মাছটা যখন গভীরভাবে ঠোঁট নেড়ে ছেড়ে কথা বলে তের তখন খুব ভালো লাগে। জাঙ্কুক গম্ভীর স্বরে বলে উঠল, কাল থেকে আমার টেস্ট পেপার সলভ করব। তে মাথা নেড়ে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় জাঙ্কুককে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলো, কি বলবে? কলেজে আমাকে আনতে গেলে আপনি আমার ক্লাসের ওইসব মেয়ের সঙ্গে একদম কথা বলবেন না। আজ যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হা করে দেখছিল, সে কেন আপনাকে দেখবে? জাঙ্কুক ঠোঁটে হাসি চেপে বলে উঠল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতেই পারে, কি করবো বলো? তে কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলে উঠল, না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনাকে শুধু আমি দেখব। জাঙ্কুক প্রতি উত্তরে বলল, দেখলেই বা কি, যা তোমার তা দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেওয়ার সাধ্য কি আছে কারো? তে ঠোক গিরে বলল, তবুও কেউ দেখবেন আপনাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে আমার কষ্ট হয়। জাঙ্কুকের বিস্ময় এক ধাপ উপরে উঠে গেল। সে কি তবে তের কষ্টের কারণ হচ্ছে? দেখে জানে না, তেকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়। জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে বলতে লাগলো, আপনি বলেছিলেন না কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিনে ব্যথা হয়? আমার ঠিক সেরকম কষ্ট হয়, মনে হয় যেন আমি মরেই যাব। জাঙ্কুক তের চোখের দিকে তাকালো, চোখে টলমলে নোনা পানি। মিনিট খানিকের মধ্যেই হয়তো বা তা কপা ছুঁয়ে গড়িয়ে পড়বে। সে আদরে চোখ দুটোর দিকে তাকিয়ে জাঙ্কুক বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকে আপন করে নেব। তে চাপা সয়ে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রীকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? জাঙ্কুক নিলিপ্ত কণ্ঠে বলল, নেব। বিনিময়ে আমার বরাতে সব অসুখ তোমার হোক। তে চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু শান্তি চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বলল, যা তোমার তাকে আমার নয়। সেদিন তের কি হলো সে নিজেও জানে না। সে জাঙ্কুককে শক্ত করে চেপে ধরলো, তার পিঠে মুখ গুজে ঘুমালো। জাঙ্কুক যা ইচ্ছে ভাবুক, তের অধিকার আছে তার প্রতি। তের কথা মতো আজও তাই হলো। জাঙ্কুক কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তে মুখে প্রকাশ না করলো, মনে মনে খুব খুশি হলো। তে কলেজ থেকে বাড়ি ফিরতেই জাঙ্কুকের দাদি নিজের ঘরে ডেকে পাঠালেন। তে জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে দাদির ঘরে গেল। আয়ু বসে বসে তখন পাঁচ চিবোছে।
আজ কয়েকদিন যাবৎ থেকে তিনি লক্ষ্য করছেন নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তের মধ্যে সেরকম কিছু এখনো দেখেনি তিনি। তেকে বেজা সন্দেহ হচ্ছে তার। তেকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পান ফেলে তের দিকে দৃষ্টি ফেলল। সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আজকে আমি যা জিজ্ঞাসা করুম সত্যি করে বলবা, যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তে ভয়ে ঢোক গিলল। দাদি তেকে বসতে বলেন। তে কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বলে উঠল, তোমার আর জাঙ্কুকের মধ্যে কিছু হয়েছে, সত্যি করে বলো তো। তে কথার মানে ধরতে পারলো না, সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। নেন্সি তেকে ইশারায় থামিয়ে দিয়ে বলে উঠল, ঢং দেখলে বাঁচি না, আমি ঝগড়ার কথা কইনি, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে? তে ঠায় বসে রইল। দাদির প্রশ্নের জবাব তার কাছে নেই, তাদের মাঝে এখনো কিছুই হয়নি। তের কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, তোমারে কিছু জিজ্ঞাসা করতেছি, জবাব দাও না কে। তুই নিরীহ ভঙ্গিতে দুপাশে মাথা দুলিয়ে না বোঝালো। আয়ু যা বোঝার বুঝে গেছে। তেকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার জাঙ্কুককে বলতে হবে। সন্ধ্যার পর জাঙ্কুক বাড়ি ফিরতেই নেন্সি জাঙ্কুককে ডেকে পাঠালেন নিজের ঘরে। জাঙ্কুক দাদির ঘরে গিয়ে তাকে সালাম দিয়ে বলে উঠল, কেমন আছে বুবু? তোমার শরীরটা ভালো তো? আমার শরীর ভালোই আছে, তোমার সমস্যা কি সেইটা বলো। কেন, কি হয়েছে বুবু? কি হয়েছে সেটা বুঝতে পারতেছো না নাকি বোঝার চেষ্টা করতেছো না? জাঙ্কুক মৃদু স্বরে বলে উঠল, দেখি কিছু করেছে? কি হয়েছে বুবু? আয়ু মুখে পানের খিলি পুড়ে বলে উঠল, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, সেটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ের কয়েকদিনের তো প্রায় পার হয়েই গেল, তোমাদের মধ্যে নাকি এখনো কিছু হয় নাই। তোমার বউ নাইলে বসে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও নাই কেন? এত লজ্জা শরম ধুয়ে কি পানি খাইবা? জাঙ্কুক মিনিট খানেক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয় বাড়ির মুরব্বীর সাথে কথা বলতে তার ইতস্ত কাজ করছে, তবুও অস্বস্তি বোধ কাটিয়ে বলে উঠল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয় ভাববো। আর এমনি তো তে আমারই বউ, আজ হোক কাল হোক সেটা আমারই। সময় তো আর চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়া উচিত, না হলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? দাদি নির্দ্বিধায় বলে উঠল, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গে আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চলে যাইব, তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হওয়া লাগবে না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বসে থাকো। জাঙ্কুক কোনো জবাব দিল না, এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে, যা আছে তা তার মনেই থাকুক। দাদি ফের রুষ্ট গলায় বলে উঠল, বেটা মানুষের যে কাজের জন্য বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বই না লাগে তাহলে তো আর দরকার নেই। আজকে থেকে তে আমার সঙ্গে রাতে ঘুমাইব, লিজাও আছে আমার সঙ্গে, তের আর একা লাগবো না। 2 সই মিলে গল্প করতে করতে রাত পার হয়ে যাইব। তুমি কোরবাস জড়াই ধরে শুয়ে পড়লো। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেললো। এই বাড়িতে তার শান্তি নেই, এখন নিজের বউটাকে নিয়েও বাইরের মানুষ টানটানি শুরু করেছে। দাদি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই জাঙ্কুকের ঘর থেকে তেকে টেনে নিয়ে এলেন। তে শুকনো মুখে বালিশ নিয়ে দাদির ঘরের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক অবসন্ন হয়ে বসে রইল, তার অবস্থা এখন অত্যন্ত বেগতিক। জিন আয়ুর আচরণে অপ্রস্তুত বোধ করলেন। সে ঘরে গিয়ে তাকে বলে উঠল, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বসতে দিন, এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? বেশি পড়াশোনা করে তোমার ছেলের মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাহির করতে হয় সেটা আমি ভালো করেই জানি। টান পড়লে ঠিকই বেঁকে বসবো, কয়টা দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলিয়ে নিও। জিন আর কথা বাড়লেন না, আয়ু যা ভাবেন সেটাই করে ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হঠাৎই গেলে হিতে বিপরীত ঘটে। লিজাকে নিজের বাম পাশে, তেকে ডান পাশে রেখে দাদি মাঝে শুয়ে আছে। দুজন ঘুমিয়ে পড়লো। তের মোটেও ঘুম আসছে না, অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাজে সে জাঙ্কুকের পিঠে মুখ গুজে শুয়েছিল। জাঙ্কুক কি সেটা পছন্দ করেনি? সে কারণে কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কয়দিন তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কেন দাদি তাকে এই ঘরে ঘুমাতে বলল? জাঙ্কুক কি রাগ করেছে তার সঙ্গে? সে কি বিরক্ত? সে বারবার দরজা দিকে তাকাতে লাগলো।
জাঙ্কুক একটাবার এদিকে এলেই তো পারে, এত কিসের অভিমান তার। এদিকে জাঙ্কুক বিছানা শুয়ে এদিক ওদিক করছে, তারও ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে, কার রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। যে হুট করে তাকে ওইভাবে জড়িয়ে ধরে ঘুমাবে সেটা সে কল্পনা করেনি। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরলো। কোলবালিশ আস্থার সঙ্গে দুশ্মনী করছে, এর সাথে তুলনা করলে এই কোলবালিশ কিছুই না। জাঙ্কুক বিরক্তি নিয়ে উঠে বসলো। কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙিয়ে তীর কাছে যাবে একবার। না, এভাবে তীর কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তেকে না দেখলে ঘুমো যে আসছে না। জাঙ্কুক নিজের ঘরে দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর তার দাদির জানালায় উকি দিল, দেখলোতে ওপাশ ফিরে শুয়ে আছে। জাঙ্কুক কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। আওয়াজ পেটিতে ভয়ে ভয়ে জানলার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতলো। আওয়াজটা তার কাছ থেকে আসছে না, তাহলে কি জানা না? তে ভয়ে ভয়ে জানলার দিকে পা বাড়ালো। এত রাতে জানলার সামনে কেই বা আসবে? মনের ভুল ভেবে তে এড়িয়ে যেতে চাইলো। জাঙ্কুক শীষ বাজানো ছাড়লো না। তে আবার থেমে গেল। ভয়ে সে জমে গেছে। কৌতূহলী সব তাকে শান্তি দিল না। অগত্যাতে ভয়ে ভয়ে জানলার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করলো। তের উপস্থিতি টের পেটিয়ে জাঙ্কুক তার হাত চেপে ধরলো। জাঙ্কুক কিছু বলার পূর্বেই কারো হাতে ছোঁয়া পেটি তে ভয়ে চিৎকার করে বসলো। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত ভেবেই তে জোর জোর করে চিৎকার করতে লাগলো। তে চিৎকারে দাদি সহ লেজার ঘুম ভেঙে গেল। দাদি দ্রুত উঠে বসলো। জাঙ্কুক তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তের হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তে ফের জোর বলে চিৎকার করতেই দাদি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলো। পানের ডাবর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চোর পেশে জাঙ্কুকের হাতে তীব্র আঘাত করলো। জাঙ্কুকের হাতের তালুর উপর পিঠের অংশ হতে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে জাঙ্কুক তের হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়লো। পুরোনো কাপড় বের করে ক্ষত স্থানে শক্ত করে বাঁধলো। ততক্ষণে অবশ্য যা হট্টগোল তা হবার হয়ে গেছে। দাদি চিৎকারে জিন আর আরেম দ্রুত তার ঘরে এলো। সবকিছু শুনে জাঙ্কুকের বাবা লাঠি নিয়ে জাঙ্কুকের দরজা নক করলো। জাঙ্কুক দরজা খুলতে তিনি বলে উঠলো, জাঙ্কুক বাবা দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর দাদির ঘরের দিকে হাত বাড়িয়েছে। আরেম জাঙ্কুকের হাতে লাঠি গুঁজে দিয়ে তাকে নিয়ে বের হলো। জাঙ্কুক মনে মনে ক্ষুব্ধ হলো, তা মুখে প্রকাশ করলো না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। পেট উপরে ভীষণ রাগ হচ্ছে তার, কেমন মেশে যে কিনা তার হাতের স্পর্শ চিনতে পারলো না। বাড়ির আশেপাশে আধ ঘন্টা ছেলেকে নিয়ে ভালো মতো তল্লাশি জানালো। স্বামী পুত্রকে দেখা মাত্রই সিং বলে উঠল, কি গো, চোরকে পেলে? আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে, কত বড় সাহস! বাড়ির বউয়ের হাত চেপে ধরে আর কোনোদিন বাড়ির তীর সীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। জিন লিজা আর তেকে শুয়ে পড়তে বলল। আরামকেও শান্ত করে ঘরে পাঠালো। এত সব কিছুর মাঝেও আয়ুর আর চোখে জাঙ্কুকের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতে ঠিক এই বরাবরই সেতু মেরেছিল। আবার জাঙ্কুকের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে। রক্তে কাপড় অনেকটাই ভেজা। তবে কি জাঙ্কুকই ঘটনা আন্দাজ করতে পেরে দাদি মনে মনে বেজায় হাসলেন। খোদা, একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর জিন আর জাঙ্কুক দুজনে নিজ কক্ষে শুতে চলে গেল। দাদিও নিজের ঘরে ফিরল। তে ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়, চোরটা যদি রাতে আবার আসে। দাদি ঘরে এসে তেকে চেপে ধরে বলল, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারিনি। রাইতেও চোখে আমি কম দেখি। তুই কেমন ধারার মাইয়ে যে নিজের সামনে হাত চিনো না? তে হত বিম্বরণে তাকিয়ে বলল, ওটা উনি ছিলেন? তের চোখে পানি চলে এলো। সে কেন জাঙ্কুকের হাত চিনতে পারলো না? হাতে দাদিমা অনেক জোরেই বাড়ি মেরেছেন। হালকা রক্তের ঝলকও দেখেছিল তে। এত বড় ভুল সে কি করে করলো? জাঙ্কুক তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তে মনে মনে নিজেকে ধিক্কার দিল। দাদি আবার বলে উঠল, বোকা মেয়ে লোক, কোথায় আমার নাতিটারে আমার হাতে মায়ের খাওয়াইলা। বেচারার কি দোষ আসছিল বউয়ের সঙ্গে দুইটা কথা কইতে? তুমি না বুঝা না শুই না তারে বিপদে ফেলাইলা। হাত থেকে রক্ত বাহির হয়েছে, হাত টানা পাশেই রাখছে। তে চাপা স্বরে বলে উঠল, এখন যাবো একটু ওনার কাছে। দাদি ঝাড়ি মারা স্বরে বলে উঠল, এখন কি করবা? যা অঘটন ঘটানোর তা তো ঘটাইছো। রাতে 3টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি করে আসছে। দাদি বিছানায় শুয়ে পড়তেই তেও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে।
আজ বড্ড ভুল করে ফেলেছে সে। মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। পরের দিন সরকারি ছুটির দিন। ফলাফল লিজা আর তে দুজনে খুব দেরি করে ঘুম থেকে উঠলো। তে প্রথমে দেরি করে ঘুম থেকে উঠার বিষয়টা নিয়ে কাচুমাচু করলো, সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। তে কল্পনা করেছিল সকালে উঠে জাংকুকের কাছে গিয়ে গতকালের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু নাস্তার টেবিলে জাংকুক আর তার শ্বশুর মশাই কারো দর্শনই পেল না সে। তারা দুজনেই নাকি জরুরি কাজে বেরিয়েছে। জাংকুক ঘরে ঢুকতেই তে তার পিছু নিল। জাংকুক প্রথমে তেকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তেকে। যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা। তে মনোযোগ আকর্ষণের জন্য জাংকুকের ঠিক সামনে এসে দাঁড়ালো। জাংকুক তখন সবে হাত থেকে ঘড়ি খুলছে। তে হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তের পরনে হালকা আকাশি রঙের একটা শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। তের এই রূপ যে জাংকুক অপেক্ষা করতে পারলো না, আর অপেক্ষা করাও যে কতটা ভয়াবহ তা সে ভালোভাবে টের পেল। জাংকুক তবুও তেকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে চাইল। তে তার হাত টেনে ধরলো। জাংকুকের শির দ্বারা খাড়া হয়ে গেল। পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? জাংকুক নমনীয় হয়ে পড়ল। তের চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করলো। তে জাংকুকের ক্ষত স্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন, আমি যদি জানতাম ওটা আপনি, তাহলে আমি কখনোই এভাবে চিৎকার করতাম না। আমি এত বড় ভুল কি করে ফেললাম? আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। তে মাথা নিচু করে ফেললো। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। জাংকুক অভিযোগের সুরে বলল, আমার হাতে যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবার খাবো? হাতে কিছু লাগলেই জ্বলে ওঠে, রক্ত বের হয়। আজ বাইক চালাতে গিয়ে কি যে ব্যথা হয়েছিল। তে জাংকুকের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার, আর কোনোদিন আমার ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়? জাংকুক প্রতি উত্তরে বলল, এখন দুপুরের খাবারের সময়, আমার হাতে তো ব্যথা, এখন আমি কি করে খাবো? তে নিয়ে দ্বিধায় বলল, আমি খাই দেবো আপনাকে, আমার হাতে খাবেন? জাংকুকের নিকট হতে জবাব না পেয়ে তে বলে উঠল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন, আপনি বিশ্রাম নিন, আমি আসি তাহলে। তে চলে যাওয়ার সময় জাংকুক পিছু ডাকলো, নীরবতা যে সম্মতির লক্ষণ, সেটা কি তুমি জানো না? তে ঠোঁটে জল জলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে জাংকুকের জন্য খাবার নিয়ে এলো। অতি যত্ন সহকারে জাংকুককে খাইয়ে দিল। জাংকুক তের অগোচরে নিজের অপর হাতে চিমটি কাটলো। বিশ্বাস হচ্ছে সবটা, হচ্ছে না, সবকিছু যেন কল্পনার মতো লাগছে জাংকুকের কাছে। পরদিন সন্ধ্যায় বই খাতা নিয়ে তে জাংকুকের ঘরে হামলা চালালো। জাংকুক পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বলে তে এড়িয়ে গেল। বিছানার উপরে বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। বিছানার উপরেই তেকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসলো। তে তখন মনের সুখে শরীর এলিয়ে দিয়ে উপুদ হয়ে অঙ্ক করতে ব্যস্ত। লিজার জ্বর এসেছে কিছুটা, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি বিধায় জাংকুক পড়ার জন্য জোরাজোরি করেনি। জাংকুক বই পড়ার ফাঁকে ফাঁকে আনমনে একবার তের দিকে তাকালো। নব যৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকা অন্য মনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল থেকে সরে গেছে কে জানে। মেয়েদের শরীরের কাজ স্বচ্ছভাবে ধরা দিচ্ছে জাংকুকের দৃষ্টিতে। জাংকুক দৃষ্টি সংযত করবার চেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তের ব্লাউজের অংশটা বিপদ সীমায় নিচে নেমে গেছে। তা দেখে জাংকুক ঢোক গিলল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া অক্ষি যুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে, অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিত স্ত্রী সে, এত সংযম কিসের? জাংকুকের শ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়ের দেহের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করার বৈধতা আছে তার, তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তেকে আবার পর্যবেক্ষণ করলো সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিন্ন করে দিচ্ছে। জাংকুকের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফাটে চেয়েও পারছে না। ওই সুনিপন দেহে না ছুতে পারলে তার জীবন বৃথা। তাই সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশে বিবেক জাংকুককে প্রশ্ন করেই বসলো, শরীর ছোঁয়ার আগে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেয়েছ? জাংকুক সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নই তাকে কুপকাত করে ফেললো। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য জাংকুক বলল, আজ আর পড়তে হবে না, বই খাতা গুটিয়ে ফেলো, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখিয়ে দিন না।
তাহলে আজকের ঝামেলা শেষ। জাঙ্কুক তের বই খাতা ছুঁয়েও দেখলো না। তে এখন তার সামনে থাকা মানে বিপদ। তেকে আগে এখন এখান থেকে বিদায় করতে হবে। জাঙ্কুক বলে উঠলো, আমি পরে দেখিয়ে দেবো, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি তাদের ঘরে চলে যাও। তে বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় ওদের থেকে আসলটা বেশ খানিকটা সরে গেল। মেয়েধীন কোমল ওদের দেখে জাঙ্কুকের গলা শুকিয়ে কাঠ হওয়ার মতো অবস্থা। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তেকে বলল, তোমাকে না বলেছি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দাদির ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। জাঙ্কুককে লম্বা আর দ্রুত শ্বাস নিতে দেখে তে হকচকিয়ে উঠল। ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? দাদির ঔষধের বাক্সে প্রেশারের ঔষধ আছে, এনে দেবো আপনাকে? জাঙ্কুক হতাশ হয়ে তেল পানি চাইল। কিভাবে বোঝাবে এই তেকে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিশ্রী রকমের মনের অসুখ, ছুঁয়ে দেওয়ার অসুখ, খুব বাজে। তে দ্রুত দাদির রুমে গিয়ে শ্বাসকষ্টের ঔষধ আর এক গ্লাস পানি নিয়ে আসলো। এই নিন, এটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ফেললো। সে তের হাত থেকে পানির গ্লাসটা আর ঔষধটা নিয়ে টেবিলের উপর রাখলো। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তার কোমর জড়িয়ে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুকের হঠাৎ স্পর্শে তে সারা শরীর কেঁপে উঠল। তোতাতে বলে উঠল, কি করছেন আপনি? জাঙ্কুক তের কানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তে, আজ যদি তোমাকে গভীরভাবে স্পর্শ করি আমাকে কি বাধা দিবে? আজ যদি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিই আমাকে কি বাসতে দিবে না? তের শরীরের লোমকূপ সাথে সাথে দাঁড়িয়ে গেল। জাঙ্কুকের কথার অর্থ বোঝার সাথে সাথে সে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে আবার জিজ্ঞাসা করলো, বলো না হ্যাঁ? তে মাথা নেড়ে শুধু হ্যাঁ বোঝালো। জাঙ্কুক বুঝতে পারলো তার প্রেয়সী তাকে ভালোবাসে, সেও তাকে পেতে চায়। জাঙ্কুক আর কোনো কাল বিলম্ব না করে তেকে কোলে করে বিছানা অতি শান্তিপূর্ণে শুয়ে দেয়। দরজার কাছে এসে দরজাটা লাগিয়ে দেয়। রুমের লাইট অফ করে দিয়ে তের কাছে আসে। তের শ্বাস তখন ভারী হয়ে আসছিল। জাঙ্কুক তের ভাবাবেগ বুঝতে পেরে তের কপালে চুমু খেয়ে বলে ওঠে, চিন্তা করো না, বেশি কষ্ট দেব না, শুধু একটু দেব। তের সাথে সাথে চোখ খিসে বন্ধ করে নেয়। জাঙ্কুক আর কোনো কথা না বাড়িয়ে তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। আস্তে আস্তে তের সারা দেশ জুড়ে নিজের রাজত্ব চালাতে থাকে। তেও ধীরে ধীরে জাঙ্কুককে সায় দিতে থাকে। আস্তে আস্তে দুজন একে অপরকে ভালোবাসায় মত্ত হতে থাকে। রুম জুড়ে শোনা যায় শুধু তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না।